Hello. Hello. কেউ একজন লাইনে না আসা পর্যন্ত আমি কথা বলতে পারি না। So I will waiting for somebody to show up, then I will start talking. আচ্ছা, আমি কথা বলতে থাকি, কেউ আসলো না আসলে নাই। ওকে, একজন শো আপ করছে। আপনি যিনি আমার এই লাইভটা দেখতেছে তাকে একটা রিকোয়েস্ট, আপনি একটু কনফার্ম করেন যে ভিডিও অ্যান্ড সাউন্ড ইজ ওকে। আমি কমেন্টে প্লিজ somebody confirm me if the video and sound is okay. কারণ আমি ইউজ করতেছি মোবাইল ইন্টারনেট। ওকে, সো somebody liked it. ঈশা করিম ভাইয়া, খুব সম্ভবত ঈশা করিম ভাইয়া, আপনি যদি আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনে থাকেন প্লিজ একটা কমেন্ট করেন। আমি তো মোবাইল ইন্টারনেট ইউজ করতেছি, ইট সাকস বিগ টাইম। তো আমি আসলে আই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট দিস ইজ গেটিং থ্রু অ্যান্ড ইটস শোয়িং স্লো কানেকশন অল দ্য টাইম। I hope this is getting through. Alright, আজকে একটু কথা বলি ওই যে তসলিমা নাসরিনের দেশে ফেরা প্রসঙ্গে। And please anybody confirm me you can hear me properly. Okay, everything is okay there. ও আচ্ছা, তসলিমা নাসরিনের দেশে ফেরা প্রসঙ্গে কথা বলবো। আমি না দেশে ফেরা প্রসঙ্গে কি নিয়ে কথা বলবো না সেটা একটু ক্লিয়ার করে দিই। আমি কথা বলবো না তসলিমা নাসরিনকে দেশে কিভাবে ফেরানো যায় ন্যাশনালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে, বা ওনার দেশে ফেরা উচিত কি উচিত না। আমি কথা বলবো আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে এক্সাইল্ড হোক ইমিগ্রেন্ট হোক, দেশে গেলে আসলে তাদের জন্য কি ওয়েট করে ওই পয়েন্ট অফ ভিউ থেকে। সো আই থিঙ্ক দিস উইল গিভ ইউ সাম পার্সপেক্টিভ। অনেকগুলো পয়েন্ট অফ ভিউ থাকবে, আমার পয়েন্ট অফ ভিউটা আমি শেয়ার করতেছি। তো আমার কাছে পার্সোনালি মনে হয় যে আই মিন শি ইজ ভেরি ডেসপারেট অ্যান্ড শি ইজ ভেরি হোম সিক ফর আ লং টাইম। তার মানে ওয়ালে প্রায় সময় দেশকে নিয়ে অনেক কান্নাকাটি, হল্লাহাটি এই ধরনের কথাবার্তা থাকে। বাট when I was like really young, আমার ক্লাস 7-8-এর সময় তখনকার সময়কার আইডল ছিল তসলিমা নাসরিন। And at some point I feel like I outgrew her. I don't know, I don't dislike her, বাট আমার কাছে মনে হয় যে তার রেলেভেন্সটা এখন খুব বেশি আমি ফিল করি না। হয়তো আছে রেলেভেন্স ইন আ সাবকনশিয়াস লেভেল, আই ডোন্ট নো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তার প্রাসঙ্গিকতা মানে আমার জীবনে আর খুব একটা বোধ করি না। কিন্তু যখন আমি ক্লাস 7-8-এর স্টুডেন্ট ছিলাম তখন মানে শি ওয়াজ এন ইন্সপিরেশন টু মি। মানে আমার তখন তার কথাগুলো দরকার ছিল শোনা, এরকম মনে হয়েছিল। তো তখন আমি তার বই, যে ক খ গ একটা বই আছে, সে বইটা পড়ছিলাম এবং ইট ওয়াজ লাইক দ্য হোল বুক ওয়াজ ফিল্ড উইথ how the writers and the editors and this kind of celebrity have no character, like they're filled with debauchery. তো আমার কাছে মনে হয়েছে যে উনি যা যা বলছেন ওনার বইয়ে, যদি আমার কাছে পার্সোনালি আমার মনে হয় না যে এত এক্সপোজ করার দরকার আছে। মানে আমরা এক্সপোজ করলে আরেকটু কি বলবো, যে আরেকটু ঢেকে ঢুকে এক্সপোজ করতে পারি। উনি একেবারে পুরোপুরি ব্লান্টলি এক্সপোজ করছে সবাইকে, বাট যে এক্সপোজ করছে আই থিঙ্ক মেনি পিপল উইল ডিসঅ্যাগ্রি। অনেকে বলবে যে ইটস ইন হার হেড, দিস ইজ নট ট্রু, বাট আমার মনে হয়েছে যে ইট চেকস আউট। আমার কাছে মনে হয়েছে যে এটা রিয়ালিটির সাথে কনগ্রুয়েন্ট, এটা মিলে বাস্তবতার সাথে। উনি যেটা অবজার্ভ করছে এই ধরনের লেখক প্রকাশক এদের মধ্যে, অ্যান্ড থ্যাঙ্কস দ্যাট শি অবজার্ভড ইট, লাইক ইট ওয়াজ আ ওয়ার্নিং সাইন। আই লার্ন মাই লেসন। আমি যখন ওনার এই বইগুলো পড়ছি
তখন আমার মনে হয়েছে যে উনি যা বলছে আমি বিশ্বাস করছি। দিস আর ডেঞ্জারাস পিপল অ্যান্ড আমার এদের থেকে দূরে থাকা উচিত। অ্যান্ড আমি মোটামুটি ওদের থেকে আজীবন দূরেই থাকছি। খুব রেয়ারলি আমি দেখা গেছে যে খুবই রেয়ারলি হয়তো বই মেলার সময়টায় দেখা যায় যে এই ধরনের মানুষের সাথে বইমেলায় গেলে একটু দেখা সাক্ষাৎ হয়, কিন্তু খুবই রেয়ারলি আমি যে প্রোঅ্যাক্টিভলি কারোর সাথে যাচ্ছি, ওভার অ্যান্ড ওভার এগেন সোশ্যালাইজ করতেছি তা না। আমার দেশে থাকতো আমার মেইন বন্ধু সার্কেল ছিল আমার ফিজিক্স ডিপার্টমেন্ট। এখানেও বাইরে এসে আমার বন্ধু সার্কেল হচ্ছে মেইন সার্কেল, যেটা মেইন সাপোর্ট সিস্টেম হচ্ছে আমার ফিজিক্স ডিপার্টমেন্ট। সো আমার মনে হয় যে আমি আমার নিজের ওয়ার্ক প্লেসেই মোর সোশ্যালাইজ করাটা কমফোর্টেবল ফিল করি রাদার দ্যান এই আর্টিস্ট। আমি তাদের ক্রিয়েশনকে অনেক বেশি সাধুবাদ জানাই, কিন্তু আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো আসলে প্রবলেমেটিক এবং আমি এটার সাথে পুরোপুরি অ্যাগ্রি করি। তো আমার কাছে মনে হয় যে তসলিমা নাসরিন যদি দেশে ফেরেন, মানে হু শি ইজ গান রিটার্ন টু, এটা হচ্ছে কোয়েশ্চেন। উনি কোথায়, কার কাছে ফেরত যেতে চান? এই যে রাইটার প্রকাশক যারা তাকে রীতিমতো মিসট্রিটেড, আই মিন এখনো আমি যদি বলি যে রাইটার প্রকাশকরা হাউ দে টক অ্যাবাউট তসলিমা নাসরিন অ্যান্ড হাউ দে টক অ্যাবাউট হুমায়ুন আজাদ, much of these writers are first movers, like ওরা they are saying something for the first time. আমার কাছে মনে হয় না যে অনেকেই গ্রাউন্ড ব্রেকিং কিছু বলছে, এরকম না। সিরিয়াসলি আমার কাছে হুমায়ুন আজাদের অনেক কথাই মনে হয়েছে যে অনেক ডেরিভেটিভ, এবং যারা একটু কি বলবো যে বিদেশি মিডিয়ার সাথে খুব বড় কোনো ইন্টেলেকচুয়াল লাগবে না। আমার মনে হয় যে মডার্নিস্টিক এই যে ফোর হর্সম্যান অফ এথিজম যারা আছে, ওই ডকিন্স, হ্যারিস, হিচেন্স, এদের কথাবার্তা, বা দু একটা ফিলসফার, একটু জিজ্যাক, একটু নিটশা, একটু চমস্কি, এদের সাথে যদি যার কিছু পরিচয় আছে, আমার মনে হয় যে দে অলরেডি নো অল দোজ থিংস। অ্যান্ড ওনার ক্ষেত্রে গ্রাউন্ড ব্রেকিং, আজাদের ক্ষেত্রে গ্রাউন্ড ব্রেকিং দ্যাট হি ইজ ডুইং দ্যাট ইন বেঙ্গালি। বাংলা ভাষায় উনি কাজটা করতেছে, জাস্ট লাইক জাফর ইকবাল স্যার হচ্ছে বাংলা ভাষায় সায়েন্স ফিকশন লিখতেছে। তো আমার কাছে মনে হয় যে ওদের নতুনত্বের জায়গাটা ছিল তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, জাফর ইকবাল, এরা অনেকেই অনেক পুরানো জিনিসই, মানে অলরেডি যারা একটু ওয়েস্টার্ন মিডিয়ার সাথে বা ওয়েস্টার্ন ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশনের সাথে এক্সপোজড, তারা অলরেডি বিষয়গুলো কম বেশি জানে। ওই জিনিসটাই হচ্ছে বাংলা ভাষা ওনারা শুরুতে শুরু করছে। বাট ওয়েন এভার আই সি আদার পিপল আর টকিং অ্যাবাউট তসলিমা নাসরিন, দে আর সেইং দ্যাট উনি বিতর্কিত, উনি ভিকটিম কার্ড প্লে করে হচ্ছে এসে করছে, উনি ইজ নট ইভেন আ প্রপার রাইটার, এই ধরনের কথাবার্তা বলে। ইন মেনি সেন্স আমার কাছে মনে হয় যে ওই সময়কার যারা লেখক আছে তাদের অনেকেই প্রপার রাইটার না। টাইম অনেক চেঞ্জ হয়ে গেছে, এবং আমার কাছে মনে হয় যে আমাদের ইনফরমেশনের অ্যাক্সেস বা আমরা যেভাবে জিনিসগুলো এখন মোর অ্যানালাইজ করতে পারি, তখন রিসোর্স অনেক কম ছিল। মানুষ অনেক কষ্ট করে লাইব্রেরিতে যে গবেষণা করে করে হচ্ছে ওই যে ইনফো কার্ডগুলো নিয়ে যেত। আমি জানি না অন্য মানুষ নিত কিনা, আমার বয়ফ্রেন্ড বলে যে ওর একটা সময়, মানে ও হচ্ছে প্রি ইন্টারনেট এরাতে পড়াশোনা করছে, সো তখন ও রিসার্চ করতে গেলে কার্ড নিয়ে যেত লাইব্রেরিতে, কার্ডের মধ্যে ইনফরমেশন লিখে রাখতো, সেই ইনফরমেশনগুলো হচ্ছে আবার রিসার্চে সাইট করতো, এবং ইট ইজ আ tedious and like it is a tedious process. He keeps saying that nowadays life has become so easy. তোমাদের কোটেশন বা সাইটেশন গুলো তোমরা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে করে ফেলতেছো, বাট ওয়েন আই ওয়াজ, সে হচ্ছে ফার্স্ট তার মাস্টার্স যখন করে তখন ইন্টারনেট অ্যাসিস্ট্যান্স বলতে হচ্ছে এআই অ্যাসিস্ট্যান্স ছিল না, ইন্টারনেট ওয়াজ হ্যাঙ্গিং দেয়ার। তো এআই অ্যাসিস্ট্যান্স ছিল না, তো তখন তাকে হচ্ছে যে কার্ডের মধ্যে বসে বসে, সো ইট ওয়াজ আ ভেরি টিডিয়াস, ইট ওয়াজ আ ভেরি লেবোরিয়াস প্রসেস। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে তখন এত কষ্ট করে জিনিসগুলো লিখতে হইতো যে ওরা আসলে অত ভালো করে, এত ডিটেইলে, এত অ্যানালিটিক্যাল অ্যাঙ্গেলে, এখন তো ফার্স্ট many writers, I'm not saying all writers, many writers do their first analysis using AI. তারা প্রথম অ্যানালিসিসটা হচ্ছে এআই দিয়ে করে, তারপরে সেটাকে তারা এডিট করে নিজের মতো বানায় না। প্রচুর লেখক এই কাজটা করতেছে এখন আমি দেখি, এবং ক্রিঞ্জ লাগে, এত আইডেন্টিক্যাল হচ্ছে হয়ে যেতেছে সবার লেখা। মানে আমার কাছে দেখলে, আমি কিছু কিছু টার্মিনোলজি দেখলেই বোঝা যায় যে ডোন্ট শ্রিঙ্ক ইউর সেলফ, কি জানি, আই ডিডেন্ট ফ্লেঞ্চ, এই ফ্লেঞ্চ শ্রিঙ্ক, এগুলো তো পুরোপুরি হচ্ছে এআই ল্যাঙ্গুয়েজ। এই লেক্সিকনগুলো ইটস এভরিওয়্যার। দিস ইজ ওয়ারিং অমুক স্যুট, দিস ইজ ওয়ারিং আ তমুক স্যুট, এগুলো তো আসলে খুবই মানে কমন এআই লেক্সিকন।
তো এগুলো করে এখন ম্যাক্সিমাম রাইটারই, বাট এআই অ্যানালিসিস ইজ ভ্যালিড টু, মানে ফর মোস্ট পার্ট দেয়ার আর সাম কন্ট্রোভার্সিয়াল টপিক। এআই খুব পলিটিক্যাল কারেক্টনেসের জন্য ওগুলো খুব ভালো অ্যানালিসিস করেন, ওরা খুবই সেফ অ্যানালিসিস দেয়, বাট কন্ট্রোভার্সিয়াল টপিকগুলো বাদ দিয়ে কিছু কিছু পলিটিক্যাল টপিক আসলে আমি দেখতেছি ভালোই করে। তো তখন জিনিসগুলো না অনেক মানে অ্যাক্সেসিবল ছিল না, তো তখনকার রাইটার এরকমই ছিল, এবং ওনাকে নিয়ে এ ধরনের কথা বলে। তো তসলিমা নাসরিন যখন দেশে আসতেছে, শি উইল বি হ্যাঙ্গিং আউট উইথ দিস পিপল, অ্যান্ড আমার মনে হয় না যে সেখানে সে খুব বেশি কোনো মানে রেসপেক্ট বা প্রপার ট্রিটমেন্ট পাবে। মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট? বাংলাদেশে আসার কারণটা কি, আসতে চাওয়ার কারণটা কি? আমি একটা একটা আমার নিজের এক্সপিরিয়েন্স বলি। আমি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম, আমি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসি, কিছুদিন থাকি, আমেরিকায় যাই, আমেরিকা আম্মুর একটু মানে আমেরিকা থেকেই আবার ইউএস থেকে বাংলাদেশে কিছুদিন থাকে, আম্মু একটু অসুস্থ হয়ে যায়, ওটার কারণে আমার কিছুদিন থাকতে হয়, তারপরে আবার হচ্ছে আমি ইউএসএতে ফেরত যাই। তো আমি যখন অস্ট্রেলিয়া ফার্স্ট টাইম আসি, তখন আমার কাছে মনে হতেছে আই এম নট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেকগনাইজিং সো মেনি থিংস ইন ঢাকা সিটি। আমার কাছে আমার নিজের ফ্যামিলির ঢাকা সিটি অনেক আননোন লাগা শুরু হয়েছে যখন আমি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসি। আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক কিছু চিনতেছি না, অনেক কিছু বুঝতেছি না। তো এবং আরেকটা জিনিস আমি খুব লক্ষ্য করছি ওই সময় আসার পরে, সেটা হচ্ছে আমার বাংলাদেশে আসলে অনেক চিল্লাইতে হয়, প্রচুর চিল্লাইতে হয়। এই জিনিসটা আমাকে একজন ফ্রেন্ড জিজ্ঞেস করতেছিল যে বাংলাদেশের, আমি প্রায় সময় বাংলাদেশের মানুষের সাথে কথা বলি, এবং মোস্ট অফ দ্য টাইম অনেকেই আসে তাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে এবং সলভ করতে। এবং আমি দেখি যে একটা কমন প্যাটার্ন বাংলাদেশি মানুষের মধ্যে আছে, যে তাদের প্রত্যেকেরই খুব ডিলেড গ্র্যাটিফিকেশন সমস্যা আছে। বাংলাদেশের মানুষদের মধ্যে, আমি মেয়েদের মধ্যে স্পেশালি, মানে আমি ছেলেদের সাথে কথা বলি না অত একটা, তো মেয়েদের সাথে যখন কথা বলি তখন আমি দেখি যে ওরা প্রত্যেকেই সবকিছু খুবই ইমিডিয়েট গ্র্যাটিফিকেশনের জন্য দৌড়াচ্ছে। তো আমার কাছে সামটাইমস মনে হয় যে এগুলো সবটুকুই না চাইল্ডহুড ট্রমা না, কিছুটাও কালচার। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে গেলে আমারও এজিটেশন লেভেল, এবং বাংলাদেশের ফেসবুকে আমি যখন মানুষের সাথে ইন্টারাক্ট করি, আই গেট মোর এজিটেটেড। তো ওয়ান অফ দ্য রিজন বাংলাদেশের মানুষ ইজ ভেরি ইনক্রেডিবলি ব্যাড লিসনার, ইনক্রেডিবলি। বাংলাদেশের মানুষের মধ্যে গুড লিসনার জিনিসটা এক্সিস্ট করে কিনা আমি জানি না, দের ইনক্রেডিবলি ব্যাড লিসনার। সো আমরা যেটা করি, a conversation is talking with each other. Like I will say something, you're gonna listen and observe, then you are gonna say something, I'm gonna do listening and observing. And most of the part, the listening is active listening, understanding everything and comprehending every sentence. তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে হয় কি, গলার জোর দিয়ে কথা বলতে হয়। ইভেন আমার বাসায় আমি এটা খেয়াল করছি যে নোবডি উইল লিসেন অ্যান্ড মানে দে উইল টক ওভার ইউ অ্যান্ড ইউ আর গোনা টক এট ইচ আদার। একজন আরেকজনের উপর চিল্লায় কথা বলতে হয়, তোমার তার উপর চিল্লাইতে হবে, সে তোমার উপর চিল্লাবে। মানে যে যত বেশি ভার্বাল ভায়োলেন্স হচ্ছে এক্সার্ট করবে, তার কথা হচ্ছে তত বেশি প্রায়োরিটি পাবে, প্রায়োরিটাইজড হবে। তো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এটা একটা বাংলাদেশি কালচার। এটা আমি যখন অস্ট্রেলিয়া থেকে ফেরত গেছি বাংলাদেশে, মানে এটা স্টার্টলি আমার চোখে পড়ছে যে থ্যাংক ইউ সো মাচ ঈশা করিম ভাই। অস্ট্রেলিয়া থেকে যখন আমি বাংলাদেশে গেছি, এটা আমার স্টার্টলি চোখে পড়ছে যে আই এম শাউটিং আ লট, খুব চিল্লায় কথা বলতে হচ্ছে, এবং সবাই আমার সাথে চিল্লাইতেছে। সো ইন বাংলাদেশ এভরিবডি ইজ ভেরি লাউড অ্যান্ড নোবডি ইজ লিসনিং, এভরিবডি ইজ টকিং অ্যাট ইচ আদার। ইটস সুপার এক্সস্টিং। আমার কাছে এটা যে কি পরিমাণ ড্রেনিং লাগতো, যে এই চিল্লায় ইন্টারাক্ট করা আমি চাই না সিরিয়াসলি। অ্যান্ড আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ স্পেশালি, আমি মিলেনিয়ালদেরকে অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো জেনারেশন বলবো। ঈশা করিম খুব সম্ভবত মিলেনিয়াল। আমরা যারা মিলেনিয়াল, স্পেশালি আফটার 90s মিলেনিয়াল যারা আছে, বিফোর 90s মিলেনিয়াল এরা হচ্ছে জেনএক্স। 90-এর পরে যে মিলেনিয়ালরা আছে, 90s কিড যারা আছে, আমরা সবচেয়ে ভালো। আমরা না এখনো বিশ্বাস করি, এবং আমরা এটা মানে এক্সিকিউট করতে পারি যে ছেলে মেয়ে ফ্রেন্ড হইতে পারে। আমি দেখছি যে ওল্ডার মিলেনিয়াল জেন এক্স, এই জেনারেশনের কেউই বিশ্বাস করে না যে ছেলে মেয়ে ফ্রেন্ড হইতে পারে। সিরিয়াসলি এরা বিশ্বাসই করে না। তো এরা করে কি, ফ্রেন্ডশিপের কথা বলে কথা শুরু করে, তারপর কথা ওই দিকে দৌড় দেয়, যে দিকে আমি যাইতে চাই না সেই দিকে ওরা টান দিয়ে নিয়ে যাবে। তো তসলিমা নাসরিন যেই জেনারেশনের মানুষ, উনি ধরলাম যে উনি হয়তো ওনার থেকে এক জেনারেশনের ছোটদের সাথে উনি সোশ্যালাইজ করতে পারে, উনি খুব জেন এক্সি। সো
মানে এক জেনারেশন বলতে আমি 12 বছর বা এক যুগের কথা বলতেছি, নট। আমার মনে হয় যে লেট মিলেনিয়াল জেনজি ওনার সাথে আসলে খুব একটা কানেক্টই করতে পারবে না। মানে আমাদের লেক্সিকান, আমাদের কগনিশন ইজ সো ডিফারেন্ট দ্যান হার, যে আমরা আসলে খুব বেশি হয়তো ওই যে ছোটবেলায় একটু পড়ছি আর ধরি, তো আমরা আসলে কানেক্ট করতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হয় যে ওনার সাথে যারা কানেক্ট করতে পারবে, যাদের কাছে ওনার রেলেভেন্স আছে, তাদের একটা বড় অংশে দে ডোন্ট ইভেন বিলিভ ইন লাইক ম্যান অ্যান্ড ওমেন ক্যান বি ফ্রেন্ডস, প্লাটনিক ফ্রেন্ডস। ওদের পুরা ওয়ার্ল্ড ভিউটাই খুবই সেক্সুয়ালাইজড। সো দিন শেষে আসলে ঘুরে ফিরে মানে জিনিসটা হবে কি, কিছু সিকোফ্যান পাবে উনি, কিছু চাটুকার পাবে, আর কিছু পারভার্ট পাবে। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ ওয়ার্থ ইট। মানে আমার কাছে মনে হয় না যে এই চাটুকার এবং সিকোফ্যানদের ভিড়ে ফেরত আসার জন্য এত এত মানে পেরেশান হওয়ার দরকার আছে, এটা আমার মনে হয়। আর আমি যখন দেশে আসলাম অস্ট্রেলিয়া থেকে, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি দেশের অনেক কিছু চিনতেছি না, মানুষগুলোকে ডিফারেন্ট লাগতেছে, এবং আমার কমিউনিকেশন হয়তো অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় যে ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট যারা, তাদের এই ক্রাইসিসটা আছে। দে বিলং নোওয়্যার। উই আর অলওয়েজ ইন আ লিম্বো। উই আর টু ওয়েস্টার্নাইজ ফর আওয়ার ওন কান্ট্রি অ্যান্ড টু ইস্টার্নাইজ ফর ওয়েস্টার্ন পিপল। সো আমরা পূর্বের জন্য খুবই পশ্চিমা টাইপ, আর পশ্চিমের জন্য খুবই ইস্টার্ন টাইপ, এই প্রাচ্যের মানুষ। এখন না এসপার হয় না ওসপার হয়, উই আর অলওয়েজ ইন আ লিম্বো অ্যান্ড উই ডোন্ট বিলং এনিওয়্যার। ইটস নট আ ব্যাড থিং। আমার মনে হয় যে এই যে বিলঙ্গিংহীনতা, এটা আসলে ইজ আ ফর্ম অফ শেপলেসনেস। এবং এই যে শেপহীনতা যে জিনিসটা, এটা আসলে একটা ইউনিভার্সালিটিও আছে। সো ওয়েন ইউ ডোন্ট বিলং এনিওয়্যার, ইউ বিলং এভরিওয়্যার। আমরা যে বর্ডারলেস পৃথিবীর কথা মাঝে মধ্যে আইডিয়ালিস্টিক হইতে বলি না, যে আমাদের পৃথিবীতে কোনো বর্ডার থাকবে না, কোনো সীমানা থাকবে না, এগুলো আসলে মানে পুস্তকের কথা। রিয়েল লাইফে উই ডোন্ট নো হাউ ইট ফিলস লাইক, বাট পিপল লাইক আস হু ডোন্ট বিলং এনিওয়্যার, উই নো হাউ ইট ফিলস লাইক বর্ডারলেস পৃথিবীতে থাকা। উই ডোন্ট হ্যাভ এনি বর্ডার, মানে লিটারালি, প্র্যাকটিক্যালি। অ্যান্ড এটা থিওরিটিক্যাল সেন্স না, আমাদের আসলে বর্ডারটা চলে গেছে অনেক আগে। সো আমরা এখানেও থাকি, ওইখানেও থাকি, এখানেও যাই, ওখানে যাই। উই আর লাইক উই আর অল ওভার দ্য প্লেস। অ্যান্ড তারপর যখন বাংলাদেশে আসলাম, আমার তখন মনে হয় যে আমি এত বদলে গেছি, বা দেশ অনেক বদলে গেছে, যেটা আমি চিনতে পারতেছি না। তারপরে আবার চলে গেলাম ইউএসএতে। ইউএস থেকে আবার দেশে আসলাম কিছুদিনের জন্য আম্মুর চিকিৎসার পারপাসে, আম্মুকে হেল্প করতে। তখন এসে মনে হয়েছে আরেকটু জিনিসগুলো অচেনা হয়ে গেছে। And আমি বলতেছি যে ঘটনাগুলো, সেগুলো হচ্ছে 3-4 বছরের, আম, 2-3 বা 3-4 বছর গ্যাপের, মানে বিদেশে থাকার তৃতীয় বর্ষে, বিদেশে থাকার চতুর্থ মানে ফোর্থ ইয়ারে। অ্যান্ড শি ইজ নট হিয়ার ফর আ লং ফাকিং টাইম। আমার মনে হয় না যে সে দেশকে আর চিনতেই পারবে। আমি মনে হয় দেশে আসলে ওই কোমা থেকে 20 বছর কোমায় থাকলে বা 30 বছর কোমায় থাকলে যে বোজাক হর্সম্যান একটা প্যাঁচা মেয়ে ছিল, ও 30 বছর বা 20 বছর কোমা থেকে উঠে তারপরে কোনো কিছু আর রিলেট করতে পারতেছে না, এরকম আমার মনে হয় যে একটা হাইবারনেশন বা কোমা থেকে উঠে আসলে বা একটা টাইম ট্রাভেল করলে একটা মানুষ যেরকম ফিল করবে, শি উইল ফিল দ্যাট ওয়ে। বাংলাদেশে এসে তার কোনো কিছু আর আগের মতো লাগবে না। অ্যান্ড অ্যাকচুয়ালি মানে আহ, এগুলো এগুলো মানে প্র্যাকটিক্যাল কথাবার্তা। পিপল আর ভেরি আইডিয়ালিস্টিক ইন বাংলাদেশ। দে ডোন্ট লাইক ওয়েন এভার আই সে প্র্যাকটিক্যাল থিংস, দে থিঙ্ক আই এম বিং আনএম্প্যাথেটিক। বাট আমার কাছে মনে হয় যে রিয়েলিটিকে বোঝাটা আসলে সার্ভাইভ করার জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট আই এম ভেরি ভেরি মাচ অফ আ সার্ভাইভার। আমার আসলে নো, আই ডোন্ট হ্যাভ এনি ফ্যামিলি প্রোটেকশন, আই এম অল মাই ওন। সো আমার কাছে মনে হয় যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো বোঝাটাই মনে হয় আমার সার্ভাইভালের জন্য হেল্পফুল। সো আমারও চিন্তার ধারণা মানে ধরনটা চেঞ্জ হয়ে গেছে। আই ডোন্ট থিঙ্ক ইন টার্মস হোয়াট শুড বি, আই থিঙ্ক ইন টার্মস হোয়াট ইট ইজ। সো ওই জায়গা থেকে যদি বলি যে আমার কাছে মনে হয় যে ওনার বন্ধু তো হবেই না, যেগুলো আছে বন্ধু ওনার কাছাকাছি বয়সের যারা আছে, এগুলো সব গার্বেজ, এগুলো একটু পারভার্টেড মানুষজনও। এবং কিছু কিছু সিকোফ্যান্ট আশেপাশে থাকবে, কিন্তু আমার কাছে মনে হয় যে খুব সিকোফ্যান্টও না, আমাদের ভাল লাগে না। মানে আই ডোন্ট নো about other people. I don't like I do like when I get praise. I feel flattered, but sycophancy is kind of blind praising. Like I know that it doesn't make a lot of sense. আমাকে বলতেছে ভালো কথা, বাট ওটা আমার সাথে স্পেসিফিক না, ভেরি জেনারিক, অ্যান্ড ইটস কাইন্ড অফ টু মাচ। মানে ইটস নট রিয়েলিস্টিক। সো সিকোফ্যান্টদেরকে আমার নিজের পার্সোনালি আশেপাশে রাখতে ইচ্ছে করে না। আই রিয়েলি লাইক টু ফিল আন্ডারস্টুড। সো আমার মনে হয় যে ফ্রেন্ডশিপটা এখানে ইম্পর্টেন্ট, যে আমি যে একটা বন্ধুর সাথে আমি আন্ডারস্টুড ফিল করি, যে সে আমাকে বুঝতে পারতেছে, আমি তাকে বুঝতে পারতেছি। দিস ইজ প্রাইসলেস। সো ইন দ্যাট ওয়ে আই ডোন্ট থিঙ্ক শি ইজ ক্যারিং এনি ফ্রেন্ড।
তার যে বিচরণ যে জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে খুব ভালো মানুষদের সাথেও সে মেশে টেশে না, ওইখানেও যে মানে আমার মনে হয় ভালো মানুষদের বলতে হচ্ছে উনি তো মেডিকেল সায়েন্সের একজন মানুষ, সো মেডিসিনের মানুষজনদের সাথে আমার মনে হয় যে সোশ্যালাইজ করলে আর একটু বেটার হইতো। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাইটার আর্টিস্ট এটা ভেরি শেডি পিপল অ্যান্ড প্রবাবলি এই কথাগুলো অনেকের গায়ে লাগবে এবং মনে করবে যে আই বিং ভেরি কনজারভেটিভ অ্যান্ড ইন মেনি ওয়েজ আই অ্যাম। আমার কাছে মনে হয় যে um, আমি মানুষের যে হ্যাভিং মাল্টিপল রিলেশনশিপ ওয়েডলক ছাড়া ছাড়া সেক্স করা যাবে না এই ধরনের প্রেজুডিসে বিশ্বাস যেরকম করি না, সেরকম আমার মনে হয় না যে ইটস ভেরি নাইস টু গেট এক্সপ্লয়েটেড অ্যান্ড ম্যানিপুলেটেড অল দ্য টাইম। আমার এটাও ভালো ভালো জিনিস মনে হয় না যে কিছু মানুষ সারাক্ষণ আমাকে ম্যানিপুলেট করার ট্রাই করতেছে শুধুমাত্র ফর আ পার্টিকুলার গেইন। এই জিনিসটা আমার কাছে মনে হয় না দিস ইজ হেলথি। If that sounds conservative, then I am conservative. I don't have any problem with that label. তো এই ধরনের সুযোগ সন্ধানী মানুষগুলোকে পাশে রেখেও না আসলে খুব ভালো থাকা যায় না। That's my idea of people. And probably she will get invited to many program, অনেক ফেমিনিস্টিক প্রোগ্রাম হবে, অনেক প্রোগ্রেসিভ অনুষ্ঠান হবে, সেগুলোতে তার ইনভাইটেশন থাকবে। বাট দিন শেষে ওই যে একটা মানে আমার মনে হয় যে আ লট টু ডিল উইথ হেয়ার। এখানকার মানুষগুলো মৌলবাদীও, বাংলাদেশের মানুষ মৌলবাদী কিছুটা, বাট এদের মৌলবাদের ধরনটা এক্স্যাক্টলি আফগানিস্তান মৌলবাদ না। বাংলাদেশের মানুষ না একটা মানে জগা খিচুড়ি মার্কা মৌলবাদী টাইপের। মানে এখানে জামাতের মধ্যে এটা এটা দিস ইজ আ ভেরি ডিরেক্ট রেজাল্ট অফ পোস্ট মডার্নিটি। এই পোস্ট মডার্ন ওয়ার্ল্ডে এরকমই হওয়া উচিত ছিল যে ছাইয়া মৌলবাদী দিয়ে দেশ ভরে যাবে, যারা হচ্ছে একদিক দিয়ে রক মিউজিক শুনবে, আরেক দিক দিয়ে বলবে সরিয়া চাই। আবার এটার আরেকটা জিওগ্রাফিক্যাল কারণ আছে, উই আর সারাউন্ডেড বাই ইন্ডিয়া। সো ইন্ডিয়ার যে মানে জিওগ্রাফিক্যাল যে ইম্প্যাক্টটা, এটা আমরা না মানে ইন্ডিয়ার ইম্প্যাক্টে ইসে হইতে হবে না, ইন্ডিয়ার কোনো মোদি বা পলিটিক্যাল ইম্প্যাক্ট লাগবে না, একদম প্র্যাকটিক্যাল জিওগ্রাফিক্যাল ইম্প্যাক্ট থেকেই আমরা ঠিক মানে পাকিস্তানের পাশে থাকলে আমরা যে দেশটা হইতাম, বা আফগানিস্তানের পাশের দেশ হইলে পার্শ্ববর্তী দেশ হলে আমরা যেটা হইতাম, আমরা ঠিক এই জিওগ্রাফিক্যাল লোকেশনে এক্স্যাক্টলি ওরকম হব না, আমরা একটু ডিফারেন্ট হব। বাট আমাদের মধ্যে কনজারভেটিজম অনেক বেশি। এবং এই যে নতুন সরকার আসলো জামাত বিএনপি, আমার কাছে মনে হয় এখন জিনিসটা না মানে পুরোপুরি স্কাই রকেট করছে। তো এই অবস্থায় না বাংলাদেশে এসে না পাবে একটা ভালো কালচার। দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইজ ডায়ার অ্যাট দিস পয়েন্ট। কনফর্মিস্ট যারা তাদের জন্য দিয়ে সবই তো ভালো, মানে তুমি যদি প্রপারলি দেশ চাইতেছে তুমি হিজাব পড়ো অ্যান্ড ইউ ক্যান ওয়্যার হিজাব, তোমার তো এই দেশে সমস্যা হবে না। তুমি দেশ চাইতেছে তোমার জামাই 4টা বিয়ে করুক এবং ইউ আর ওকে উইথ ইট। আই এম নট বিং জাজমেন্টাল হিয়ার। ইফ ইউ আর ওকে অ্যান্ড ইউ ক্যান ডিল উইথ ইট, গুড ফর ইউ, তাহলে তোমার জন্য ভালো। বাট উনি উনি যে যে মানসিকতা বা উনি যে যে আইডেন্টিটি বিল্ড করছে, সেই আইডেন্টিটি যখন দেশে আসবে প্রাইমারি কিছু ব্যাকলাশ হবে, উনি আসতে পারবে প্রাইমারিলি কিছু ব্যাকলাশ হবে, দেশ নষ্ট হয়ে গেল তোসলাম হাসান হ্যান ত্যান, দেন সামথিং উইল কাম আপ ইন ফেসবুক যে একটা 13 বছরের মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে বা কিছু, অ্যান্ড দে উইল ফরগেট ইট। বাংলাদেশের মানুষের শর্ট মেমোরি ইজ এক্সট্রিমলি ইউজফুল অ্যান্ড এক্সট্রিমলি এন্টারটেইনিং। এটা এটা আমাদের ফেভারে যায় ইন আ ওয়ে দ্যাট ইভেন ইউ গেট এক্সপোজ লাইক ইউ হ্যাভ ডান সামথিং টেরেবল, এবং তোমার যে গার্লফ্রেন্ড বা তুমি যাকে এক্সপ্লয়েট করছো সে তোমার এক্সপোজ করছে, ওয়েট টু উইকস, গিভ ইট only 2 weeks of time, people will forget everything. এই শর্ট মেমোরির কারণে উনি আসলে যতখানি আমাদের মনে হইতেছে যে প্রবলেম তৈরি হবে অতখানি হবে না। মানুষ কিছুদিন পরে ভুলে যাবে দিস ইজ 2026, ইট উইল নট বি 1983। তো ওই কারণে ভুলে যাবে। কিন্তু পরে যেটা হবে কি, উনি এখানে এসে মানে কিছুই তার ভালো লাগবে না, সেরকম সোশ্যালাইজ করতে পারবে না, তাকে ঘুরে ফিরে এই লেখক প্রকাশকদের সাথে আসতে হবে, এগুলো সব ফটকা টাইপের লোকজন, এইগুলো নিয়ে ডিল করতে হবে। আমার কাছে মনে হয় যে বেটার উনি যে দেশে আসে ওই দেশে উনি অ্যাডাপটিভ হয়ে গেলে আমার কাছে মনে হইতো যে ভালো। আর সামটাইমস যদি সম্ভব হয়, মানে আমি জাস্ট বিং প্র্যাকটিক্যাল হিয়ার, সম্ভব হইলে উনি জাস্ট মাঝে মধ্যে এসে বাংলাদেশে ঘুরে গেল। ওই যে ট্যুরিস্ট মোড অ্যান্ড লিভিং মোড, দিস ইজ এ টু ডিফারেন্ট মোড। আমাদের হয় কি যে আমরা যখন এই যে গ্রামকে রোম্যান্টিসাইজ করি না, যে আমরা গ্রাম গেলে গ্রাম অনেক সুন্দর, গ্রামের মানুষ সহজ সরল, এটা কিন্তু একটা রোমান্টিক মানে এটা দিস ইজ নট রিয়ালিটি। গ্রামের মানুষদের মধ্যে ভায়োলেন্স এবং পারভার্সন অনেক বেশি, কারণ ওদের মধ্যে না যে সিভিক এডুকেশনটা নাই, ওরা শিক্ষা বঞ্চিত। এটা ওদের ফল্ট না, বাট ডেফিনেটলি দ্য এফেক্ট ইজ রিয়েল। আপনি যখন গ্রামের একটা প্রপার্টির কোন্দলের মধ্যে যে পড়বেন, তারপর যখন বাঁশ দিয়ে আপনার
আত্মীয় আপনারা ঠ্যাঙাবে, লিটারালি ঠ্যাঙায়। আমার আত্মীয় আছে গ্রামে, এরা আসলে এটা করে। বাঁশ দিয়ে ইভেন মেয়েদেরকে, চাচিকে, ফুপুকে, এদেরকেও মারে। সেই ঠ্যাঙানি খাইতে না আপনার ভাল লাগবে না, তখন আপনার মাথাও থাকবে না যে শিক্ষা বঞ্চিত না সুবিধা বঞ্চিত। ওই মুহূর্তে আপনি ঠ্যাঙানি খাওয়ার পর আপনার প্রাইমারি ইনস্টিংক্ট হচ্ছে আমি ওরা ঠ্যাঙাবো বা আই উইল প্রোটেক্ট মাই সেলফ। সো এই যে গ্রামকে রোম্যান্টিসাইজ করে কারা? যারা হচ্ছে গ্রামে ট্যুরিস্ট হিসেবে যায়, জাস্ট 7-8 দিনের জন্য যায় বা 2 সপ্তাহের জন্য যায়। ইটস ইজি টু রোম্যান্টিসাইজ আ প্লেস ওয়েন ইউ আর ইন আ ট্যুরিস্টি মোড। তো আমার মনে হয় যে ট্যুরিস্টি মোড হচ্ছে মানুষের কোন একটা মানে স্থানকে বা কোন একটা মানুষকে বা কোনো একটা জনগোষ্ঠীকে তুমি যদি ফ্ল্যাটার করতে চাও বা ফ্ল্যাটারিং ওয়েতে দেখতে চাও, বি আর ট্যুরিস্ট ফর সাম টাইম। বাট তুমি যখন ওইখানে থাকা শুরু করবে, সেটা বাংলাদেশ হোক আমেরিকা হোক, অ্যাট সাম পয়েন্ট মানে তোমার যে ওই ঘোরটা বা রঙিন চশমাটা চলে যাবে, তখন তোমার মনে হবে যে ইউ আর সিইং দ্য রিয়েল থিং। ওকে, ইটস নট অ্যাজ গুড অ্যাজ আই থট ইট উড বি। বাংলাদেশ থেকে মানে বিদেশ থেকে মানুষ আসে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। এখন প্রচুর হোয়াইট মানুষ আসতেছে বিদেশ থেকে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, বিকজ বাংলাদেশে হিউজ একটা পপুলেশন, সবাই ফেসবুক চালায়। অনেক মানুষ আছে, ভিয়েতনামের মতো দেশও আছে প্রচুর পপুলেশন, বাট বাংলাদেশের মানুষ হচ্ছে অবসেসিভ। আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষ, মরা মানুষেরও 5টা ফেসবুক আইডি, 3টা ফেক আইডি, না 4টা ফেক আইডি। তো এত ফেসবুক চালায়, এই দেশে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার আসতে পারে, তার যেটা হবে যে তার হিউজ একটা বুঝ হবে। তো কন্টেন্ট ক্রিয়েটাররা আসে এই দেশে বিদেশ থেকে। একজন তো থেকেই গেছে, ওই কি জানি আলেকজান্ডার না ছেলেটার নাম, অ্যালেক্স। তো একজন একজন থেকেই গেছে, আর বাকিরা আসে এখানে কন্টেন্ট করতে, করে খুবই ফ্লাওয়ারি। আর বাংলাদেশের মানুষ খুব ভালো, এই দেশ অনেক সুন্দর। ইয়া, ইটস দে আর নট সেলিং আস আ লাই, দে আর টেলিং দ্য ট্রুথ, বিকজ দে আর দ্য টুরিস্ট। সামহাও ওরা যখন কিছুদিনের জন্য এদেশে থাকে, ওই সমস্যাগুলো চোখে পড়ে না। আমি যখন কামরুল হাসান স্যারের বাসায় যেতাম, তো ওনার ওয়াইফ ডোনাটেলা দেশকে নিয়ে খুবই জেনারিক কিছু পজিটিভ কথা বলতো। আমি বলছি কি আসলে কি, মানে ডু ইউ রিয়েলি ফিল দ্যাট ওয়ে? তখন সে বলছিল যে ডোন্ট গেট মি স্টার্টেড অন দিস। সো সে যখন আসলে এখানে থাকা শুরু করছে, ডোনা ম্যাডাম এখানে থাকা শুরু করছে, সে ডিডন্ট লাইক ইট দ্যাট মাচ। হয়তো অ্যাজ আ ট্যুরিস্ট প্রথম 1 মাসের মতো এটা ভালো লাগছে, বাট যখন ফর আ লং টাইম সেই দেশে থাকা শুরু করছে, দেশের মানুষের কনজারভেটিজম তাকে পুরোপুরি গৃহবন্দিত করে ফেলছে। তার এখন কোথাও যেতে হলো গাড়ির মধ্যে বসে থাকতে হচ্ছে, মানে তার মোবিলিটি অনেকখানি হ্রাস পাইছে। অ্যান্ড আমি যেটা বুঝি যে মানুষ আসলে অত বন্দি থাকতে পছন্দ করে না, মানুষ একটু ফ্রি থাকতে পছন্দ করে। তো ওই জিনিসগুলো আসলে ট্যুরিস্ট মোডে অনেক কিছু ভালো লাগে। তো ওনার জন্য সবচেয়ে বেস্ট সেট আপ হয় উনি বাংলাদেশে কিছুদিন এসে ঘুরে যায়, এখানে নাই থাকুক। আমার কাছে এটা মনে হয়, মানে এখানে থাকলে উনি কষ্ট পাবে। এখানকার মানুষরা আগে তো খুবই মৌলবাদী, এটা তাকে কষ্ট দিবে। তারপর আমার যেটা মনে হয় যে উনি যাদের সাথে সোশ্যালাইজ করবে, ওনার তো মেডিকেল কলেজের ফ্রেন্ড সার্কেল হইতে পারতো, আমার কাছে মনে হয়তো দে আর মাচ ভ্যালিড ফ্রেন্ড সার্কেল। আমার কাছে মনে হয় যে ওয়ার্ক ফ্রেন্ডস আর দ্য বেস্ট ফ্রেন্ড, এটা আমার মনে হয়, বিকজ ইট ওয়ার্ক ফর মি। আই থিঙ্ক এটা অন্যদের জন্য ওয়ার্ক নাও করতে পারে। সো আমি কোনো মানে সুইপিং জেনারেলাইজেশন করতে চাচ্ছি না। বাট ওয়ার্ক ফ্রেন্ডের সাথে না কিছুটা আমার মনে হয় যে রেগুলেশন থাকে। ওয়ার্ক ফ্রেন্ডের মধ্যে যে নন পারফেক্ট মানুষ থাকে না তা না, বাট ওয়ার্ক প্লেসে ফ্রেন্ডশিপ হইলে আমার কাছে মনে হয় যে একটা কমন কাজ বা প্রজেক্ট নিয়ে আমরা করতেছি, কানেক্ট করতেছি, তো ওই জিনিসগুলো না খুব পারভার্টেড বা খুব অপরচুনিস্টিক হওয়ার আসলে স্কোপটাই নাই। তো উনি যদি ওটা মেডিকেল কলেজের ফ্রেন্ডদের সাথে বেশি সোশ্যালাইজ করতো, ওটা ভালো হতো। কিন্তু আসলে লেখক, প্রকাশক আর ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের আরেকটা জিনিস আমার খুব ভয় লাগে, সেটা হচ্ছে আমি তো সায়েন্স বা ফিজিক্স ফিল্ডের। সায়েন্সের একটা ভালো জিনিস হচ্ছে, ইফ ইউ আর এম্পেরিক্যালি রাইট, পিপল দে আর জাস্ট বাউন্ড টু রেকগনাইজ ইউ। তোমার রেকগনিশন আসতে বাধ্য। তুমি যদি তোমার প্রত্যেকটা কাজ, মানে ইফ ইউ আর জাস্ট ডিলিং উইথ আ ভেরি ডিসঅনেস্ট পার্সন, বাট ইফ ইউ টাইম স্ট্যাম্পড অল ইউর ওয়ার্ক ইন সাম ওয়ে, তোমার কাজ কোনোদিন আনরেকগনাইজড হবে না। তো ইফ ইউ আর ডুইং গুড সায়েন্স, ইউ উইল বি রেকগনাইজড, সিম্পল। বাট আর ক্রিয়েটিভ ফিল্ডের না জিনিসটা হচ্ছে এত মানে পারসেপশন বেস। ইউ ক্যান রাইট আ ফ্যান্টাস্টিক থিং, বাট প্রকাশক হ্যাজ অল দ্য রাইট টু সে দিস ইজ গার্বেজ। ইট ডাজন্ট নেসেসারিলি মিন হি ইজ রাইট, ইট মিনস হি ইজ দ্য গেট কিপার। তার ওই অথরিটি এবং পাওয়ারটা আছে তোমার লাইফটাকে নিয়ন্ত্রণ করার। এবং ক্রিয়েটিভ ফিল্ডে যেহেতু কোনো অবজেক্টিভ স্ট্যান্ডার্ড বা মানদণ্ড নাই, তখন হয় কি এই গেট কিপাররা ওরা অনেক কিছু ডিমান্ড করে ফেলে, গিভ অ্যান্ড টেক এক ধরনের ডিমান্ড করে। এরা মোস্ট অফ দ্য টাইম, নট অল দ্য টাইম, দে আর সামটাইমস বিং ভেরি অনেস্ট,
অনেকের মানে ওয়ার্ক এথিক খুব ভালো, ইন্টেগ্রিটি খুব ভালো। আই এম নট সেইং এভরিবডি, বাট মেনি অফ দিস পিপল intentionally gatekeep other people so that they can get some advantage, take some advantage of the person, especially if you're a female writer. It's inevitable that they will be your, they will give you, I got such a deal. যে আমি তোমাকে আমার পত্রিকার স্টার রাইটার বানায় দিব, আমি তোমার লেখা রেগুলার প্রকাশ করব, তোমারই তো আমার সাথে একটু ঘুরতে হবে। রাত 3টার সময় মদ খেয়ে ফোন দিয়ে সব কথাবার্তা বলে। অ্যান্ড আই পার্সোনালি proudly avoided these people. Like আমি প্যাশনেটলি আমি এদেরকে অ্যাভয়েড করি, মানে আমার কোনো রেকগনিশন দরকার নেই ভাই, আই ওয়ান্ট টু বি সেফ। তো আমার যেটা মনে হয় কি যে এই মানুষগুলোর সাথে উনি যখন ডিল করবে ক্রিয়েটিভ সেক্টরে, এটা খুব বেশি সত্যি যে এখানে যেহেতু কোনো মানদণ্ড নেই। হোয়াট ইজ গুড সায়েন্স? ইফ ইট ইজ লাইক ইউ ক্যান ভ্যালিডেট দ্য রেজাল্ট এগেইনস্ট সামথিং সো মেনি টাইমস, লাইক against some model, against some established data so many times, and if you can validate it few times, then okay, this is truth. What is the validation of a creative field? There is no validation. এখানকার গেটকিপার হচ্ছে ওই লেখক প্রকাশকরাই। তারা যদি মিসোজিনিস্ট হয়, তোমার লেখা যত ভালো হোক তোমাকে তো কেউ স্বীকৃতি দিবে না। তারা যদি মিসোজিনিস্ট হয়, তোমার লেখা হয়তো ভালো, কিন্তু তারা তখন বলবে কি তোমার লেখা আমি স্বীকৃতি দিব, কিন্তু তোমাকে আমাকে কিছু একটা দিতে হবে। এই সিন্ডিকেট বাজি থেকে তুমি কিভাবে বাঁচবা? মানে এটা this is true, and many of the established female writer we know are girlfriends of all those writers and editors, and I'm not making this up. Just do some background check. যে ওদের কোনো একটা বয়ফ্রেন্ড আছে যে রাইটার বা এস্টাবলিশ কোনো ফিগার, ইনফ্লুয়েন্সার টাইপ, কোনো এডিটর আছে তাদের বয়ফ্রেন্ড, অ্যান্ড সেই বয়ফ্রেন্ড হচ্ছে তাদের হচ্ছে প্রচার করে দিতেছে বা তাদেরকে মানে ইসে করতেছে, প্রমোট করতেছে। তো some of them are boyfriends. Boyfriend is really okay. They're really nice. But some of them are absolutely transactional relation. Like they're not even boyfriends. They're just sleeping around to get recognized. This is happening all the time. I know I sound like a conservative person, but it is a big deal for me. Like I mean, vilify করতেছি না sleeping around, but just I can hold myself to a certain standard, and আমার মনে হয় যে this is probably not a lifestyle I would look for. This is just not for me. If it works for you, good for you. But sometimes আমার কাছে মনে হয় যে এগুলো pure manipulation and exploitation. And এগুলো থেকে আমার কাছে মনে হয় না যে no matter how old you are, she is very pretty. She's in her 60s probably, or 50s, I don't know. She looks very good for her age. She's very pretty and she's accomplished. She has a international recognition. I don't think she's immune to this. সে বাংলাদেশে আসলে লুচ্চাগুলো ওরা হচ্ছে হান্ট করতে নেমে যাবে, সিরিয়াসলি। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট মানে এই ধরনের মানুষদের ম্যানিপুলেশন, ডিসেপশন নিয়ে তাকে ডিল করতে হবে। এবং আর হচ্ছে ওই যে যারা একটু বামপন্থী ধরনের রাইটার আছে, যারা একটু মুসলিম মানে পোস্ট মডার্নিস্ট টাইপের রাইটারদের মধ্যে একটা হিউজ টেন্ডেন্সি আছে যে পোস্ট মডার্নিস্ট মার্কসিস্ট বামাতে যারা আছে এদের মধ্যে একটা বড় টেন্ডেন্সি আছে যে তাদের হচ্ছে অ্যান্টাই ওয়েস্ট একটা সেন্টিমেন্ট আছে, এবং অ্যান্টাই ওয়েস্ট সেন্টিমেন্টের একটা অ্যান্টিডোট হিসেবে তারা দেখে হচ্ছে যে মানে ইসলামকে, যে রাইজ অফ ইসলামিক রিজিম ইজ আ অ্যান্টিডোট টু ওয়েস্টার্ন এম্পেরিয়ালিজম। তারা এইভাবে জিনিসগুলো চিন্তা করে। সো তারা যেহেতু এভাবে চিন্তা করে, যখন সে হচ্ছে ইসলামের ক্রিটিক করবে কেউ, তাকে ওই ইনএভিটেবলি, আমি তো ট্যাগ পাই হচ্ছে আমি আমেরিকার দালাল, ওনাকে বলা হয় যে উনি হিন্দুত্ববাদী। তো এরকম ট্যাগ দিতে থাকে আসলে। মানে বাংলাদেশের এই যে একটা ভয়ঙ্কর কালচার তৈরি হয়ে গেছে, যেখানে আসলে আমি যে র্যাশনালিস্ট ট্রেডিশনের কথা বলতেছি, র্যাশনালিস্ট ট্রেডিশন ইজ ভেরি ওয়েস্টার্ন। এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে বলবে যে না আমাদের দুশো র্যাশনালিস্ট, উই ডিডন্ট হ্যাভ ইট, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন উই ওয়ার ব্যাড, উই আর ডিফারেন্ট। আমরা জাস্ট ওদের মতো করে র্যাশনালিস্ট ট্রেডিশন বা এনলাইটেনমেন্ট বিল্ড করিনি। আমাদের অনেক কিছু আছে, বাট ঠিক ওই যে র্যাশনালিস্ট ট্রেডিশনটা কার্তে, তারপরে হচ্ছে ডেভিড হিউম, ওরা যেটা তৈরি করছে, উই ডিডন্ট বিল্ড ইট। আমরা ডিফারেন্ট দর্শন তৈরি করছি, আমাদের নিজস্ব দর্শন আছে, বাট ইটস ডিফারেন্ট। এটা আমাদের ওয়েদার, আমাদের জিওগ্রাফির সাথে অ্যাডাপটিভ। আর ওদের ওয়েদার জিওগ্রাফি, ঠান্ডা দেশের মানুষদের মধ্যে র্যাশনালাইজ হওয়ার টেন্ডেন্সি অফকোর্স বেশি হবে। এটার কারণ হচ্ছে ওদের এনভায়রনমেন্টটা এত হস্টাইল যে ওদের সার্ভাইভালের তাগিদে আসলে অনেক কিছু ডেভেলপ করে ফেলতে হয়েছে।
উই আর রাদার কমফোর্টেবল হিয়ার, লাইক বাংলাদেশে আমরা খুবই কমফোর্টেবল, আমাদের দেশ ল্যান্ড অনেক ফার্টাইল, সো আমাদের আসলে ওই ইনসেন্টিভটাই নাই যে আমরা আসলে একটা থিঙ্কিং বেস রিজন বেস ট্রেডিশন গ্রো করব। তো আমাদের ওই যে জারি সারি ভাটিয়ালি গান আছে, আমাদের মিউজিক আছে, আমাদের ফুড আছে, বাট আমাদের হয়তো র্যাশনালিস্টিক ট্রেডিশনটা ওই ওয়েতে নাই। তার মানে এটা না যে আমরা রিজন করতে পারি না, অনেকেই পারি অনেকেই পারি না, বাট আমাদের দেশের মানুষ একটু সেন্টিমেন্টাল বেশি এবং প্র্যাকটিক্যাল জিনিসগুলো তারা পছন্দ করে না। এনি টাইম আই টক ইন টার্মস অফ প্র্যাগমেটিজম, দে kind of perceive me as a very cold and unfeeling person, but I'm just saying that I'm stating the fact. এখানে আসলে unfeeling feelings টা এখানে interfere করতেছে না। I do have feelings, but probably not for everything, and that's okay. I think we need to preserve our energy at the end of the day. Energy preserve core is good. তো আমার কাছে মনে হয় যে র্যাশনালিস্ট ট্রেডিশনটা মানে ইটস আ বিট ওয়েস্টার্ন, অ্যান্ড তসলিমা নাসরিনের র্যাশনালিস্ট আমি বলবো যে র্যাশনালিজম বাই প্রক্সি। তসলিমা নাসরিনের র্যাশনালিস্টিক, রবীন্দ্রনাথ ইজ এ প্রোডাক্ট অফ র্যাশনালিস্ট মুভমেন্ট। সো ইন্ডিয়ার যে রেনেসা হয়েছিল, যে রেনেসা বাঙালি রেনেসাটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, তখন এই যে শরৎচন্দ্র, বঙ্কিম, এই ধরনের লেখকগুলো হয়েছিল, এগুলোকে বলা হয় যে বাঙালি রেনেসা। এই বাঙালি রেনেসা ওয়াজ ডিরেক্টলি ইনফ্লুয়েন্সড বাই ওয়েস্টার্ন রেনেসা বিকজ অফ মানে ক্যারিড বাই কলোনিয়াল লর্ড। আমাদের দেশে কলোনিয়ালরা আসলো, তারা ওই দেশের রেনেসাকে ইস্টে নিয়ে আসলো। সেই রেনেসার ডেমনস্ট্রেশন হইল যে এক গাদা প্রোগ্রেসিভ, এক গাদা কি বলবো, যে আধুনিক চিন্তার, আধুনিক বলতে নিউ না, মডার্নিস্ট মুভমেন্ট, যেটা এনলাইটেনমেন্টের কথা বলতেছে, আলোকায়নের যে সময়টা, সেই সময়টার প্রভাবকে ইনকর্পোরেট করে লেখকের একটা বুম হইল এই ওয়েস্ট বেঙ্গল, বাংলা রিজিয়নে, বাট ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে প্রিডমিনেন্টলি। তো এই বুমটা যে হইল, সেইখানের মানুষরা শরৎচন্দ্রের যে সামাজিক ভ্যালু, তারা যে সে যে সামাজিক অবক্ষয় দেখতেছে, যে কাস্ট সিস্টেম নিয়ে কথা বলতেছে, কুলীন ব্রাহ্মণ নিয়ে কথা বলতেছে, যে ব্রাহ্মণদের মধ্যে যে কাস্ট ডিভিশন আছে, শরৎচন্দ্র সেগুলো নিয়ে সে কষ্ট পাচ্ছে। সে কেন, মানে কোন স্ট্যান্ডার্ডের এগেনস্টে সে হুট করে এই ডিসক্রিমিনেশনটা ফিল করলো? সে স্ট্যান্ডার্ডটা ছিল হচ্ছে ওয়েস্টার্ন র্যাশনালিস্টিক ট্রেডিশন থেকে আসা স্ট্যান্ডার্ড। তো ওরা আসলে ওই ট্রেডিশনটাকে আত্মস্থ করেই এই রেনেসাটা, বাংলাদেশের বা ওয়েস্ট বেঙ্গলের যে রেনেসাটা, সেই রেনেসাটা হয়। এবং ওই রেনেসার লেখকদেরকে যারা অ্যাবজর্ভ করছে, তাদের মধ্যে একজন হচ্ছে তসলিমা নাসরিন। সে সরাসরি, আমি বলবো না যে সে ওয়েস্টার্ন র্যাশনালিস্ট মুভমেন্টটাকে ফলো করছে, সে ওয়েস্টার্ন র্যাশনালিস্ট মুভমেন্টের ইম্প্যাক্টে যে ইস্টে একটা রেনেসা হয়েছে, সেই রেনেসার কনজিউমার সে, ফলোয়ার সে, এবং সে ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে সে হচ্ছে মডার্নিস্ট বাই প্রক্সি। শি ইজ আ মডার্নিস্ট, শি ডাজন্ট নো ইট, আই এম প্রিটি শিওর। সে হচ্ছে ওই ভারতের ট্রেডিশন থেকে, মডার্নিজম থেকে ইন্টারনালাইজ করছে। তো শি ইজ আ মডার্নিস্ট বাই প্রক্সি, বাট শি ইজ আ মডার্নিস্ট। আই থিঙ্ক she doesn't have any clue about that. তো এই কারণে দেখা যায় কি ওনার মধ্যে একটা ভারত কেন্দ্রিকতা আসলেই আছে, কারণ ওনার মানে ইন্টেলেকচুয়াল প্যারেন্ট কিন্তু হচ্ছে ওই মানে পশ্চিমবঙ্গের ভারতীয় যে রেনেসাটা, লিটারেরি যে রেনেসাটা হয়, ওইটা হচ্ছে ওনার ইন্টেলেকচুয়াল প্যারেন্ট। তো ওই জায়গা থেকে ওনার একটা ইনফ্লুয়েন্স আছে। আমারও ইনফ্লুয়েন্সের জায়গাটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি মানে আই ওয়াজ ভেরি ইনফ্লুয়েন্স বাই not 4 horsemen, 3 horsemen of atheism. আমি ড্যানিয়েল ডেনেটকে খুবই কম দেখছি, সে তার থেকে বেশি আমি আয়ান হিরসি আলীকে দেখছি, অ্যান্ড আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ক্রিস্টোফার হিচেন্স। সো আই এম হেভিলি ইনফ্লুয়েন্স বাই ক্রিস্টোফার হিচেন্স। সো হ্যাঁ, আমার মধ্যে তো একটু ওই দিকের একটা টান থাকবে, যেহেতু আমার বাপি হচ্ছে ক্রিস্টোফার হিচেন্স। তো এই ধরনের মানুষ যখন বাংলাদেশে আসে, এই মানুষগুলো আমি দেখতেছি দে আর এক্সটিংক্ট, এখন নাই বাংলাদেশের র্যাশনালিস্ট ট্রেডিশনে। এই যে এইথিয়েস্টিক বা আমার কাছে যেটা মনে হয় যে এই মানে ইসলামকে বা হিন্দুইজমকে, মানে কিছু ব্যাড ট্রেডিশনকে সরাসরি পয়েন্ট আউট করে যে র্যাশনালিস্টিক বাট মোর হিউম্যানিটেরিয়ান, মোর ইগালিটেরিয়ান একটা সোসাইটির যে বয়ানটা, এইটা দেওয়ার মতো মানুষ বাংলাদেশে এখন অনেক কমে গেছে। এখন যারা আসছে তারা মোস্টলি পোস্ট মডার্নিস্ট, মার্কসিস্ট। তারা কিছু পলিটিক্যাল কথাবার্তা বলবে, সেই সাথে তারা যেটা করবে যে অ্যান্টাই ওয়েস্ট একটা ন্যারেটিভ খুব পছন্দ করে। সেই জায়গা থেকে তারা যেটা করবে, ওরা প্রো ইসলাম এবং প্রো শরিয়ার একটা মানে ওটার সাথে অ্যাটাচ থাকে আর কি। সো এখন আসলে আমি বাম এবং
ডান, এদেরকে খুব সেপারেট করতে পারি না। আমার কাছে মনে হয় যে এরা একই বৃন্তে দুটি ফুল টাইপের একটা অবস্থায় চলে গেছে, বাংলাদেশের বামাতিরা, বাংলাদেশের জামাতিরা। বিকজ ওদের মেইন জায়গাটাই হচ্ছে যে তারা ওই যে ওয়েস্টের ওই কালচারটা, মডার্নিস্টিক ট্রেডিশনটা, ওটার বিরোধী। তো এটা 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 হওয়ার কথাই ছিল, কারণ ইন সাম ওয়ে এই ইস্টার্ন সোসাইটি আমরা উই ইভলভ ডিফারেন্টলি, উই আর ডিফারেন্ট। ওয়েস্টের থেকে আমরা অফকোর্স ডিফারেন্ট। মানে আমি বললাম তো আমরা অনেক শাউট করি, আমরা অনেক লেড ব্যাক, আমরা অনেক লেজি। সো এটা এটা আমাদের মধ্যে আছে। সো আমরা ডিফারেন্ট। সো আমাদের মানে আমাদের বডি, আমরা যখন আসলে একটা জিনিস হয় না যে আমরা যখন অর্গান ট্রান্সপ্লান্ট যদি শুনেন, আপনাদের যদি কিছু ইমিউন ফ্যাক্টর আছে বা কিছু জিনিস আছে যেটা যদি ম্যাচ না করে, তাহলে বডি সে অর্গ্যানকে রিজেক্ট করে ফেলে। মডার্নিস্টিক মুভমেন্টটা আমার কাছে মনে হয় যে ইস্টের জন্য একটা ইমিউনিটি মিসম্যাচ। এটা এখানে ইনকর্পোরেট করে লাভ নাই। ইস্টার্ন ট্রেডিশন এটাকে রিজেক্ট করেই ফেলবে অ্যাট সাম পয়েন্ট। মানে ইন্ডিয়া খুব বেটার ইনকর্পোরেট করছে, আই ডোন্ট নো হাউ দে কুড ডু ইট, বাট ওরা খুব ভালো এটাকে মডার্নিস্টিক ট্রেডিশনটাকে, all the modernistic infrastructure, right, like legal system, bureaucracy, মেডিসিন বলতে হচ্ছে ইনস্টিটিউশনাল ফর্মে, হসপিটাল, ইউনিভার্সিটি, এই ধরনের লার্জ ইনস্টিটিউশনগুলোকে ওরা খুব ভালো ইনকর্পোরেট করছে। এবং ইউএসএতে মানে বেস্ট ইমিগ্রেন্টদের একটা গ্রুপ হচ্ছে ইন্ডিয়ানরা। ইন্ডিয়ানদেরকে ওয়ান অফ দ্য বেস্ট ইমিগ্রেন্ট হিসেবে ইউএসএতে ধরা হয়, যে ওরা আসলেই ওই কালচারে খুব ভালো ইন্টিগ্রেট করতে পারতেছে। আপনারা যদি এখন গুগল দেখেন বা ফেসবুক দেখেন, এই বড় বড় লার্জ টেক কোম্পানিগুলোতে আপনি দেখবেন যে ইন্ডিয়ান মানুষদেরও ভরা। ইন্ডিয়ার পলিটিক্যাল স্ফেয়ারে মোদের নিজের মোদের রাষ্ট্রপতি, এক্স্যাক্টলি ইন্ডিয়ান পলিটিক্যাল স্ফেয়ারে, ওয়েস্টার্ন পলিটিক্যাল স্ফেয়ারে বা আমেরিকান পলিটিক্যাল স্ফেয়ারে ইন্ডিয়ান অ্যাক্টর দিয়ে, মানে ইন্ডিয়ান মানুষ দিয়ে ভরা। ইভেন রিপাবলিকান পার্টির মতো একটা খুবই ট্র্যাডিশনাল একটা দলে এখনো হচ্ছে ইন্ডিয়ান পলিটিশিয়ান আছে। ওই জেডি ভ্যান্সের বউ তো ইন্ডিয়ান। তো এই ধরনের ইন্ডিয়ান দিয়ে ভরা এখানকার বিভিন্ন প্রতিষ্ঠান, এবং সিওটিও বড় বড় পজিশনে ওরা চলে যেতেছে। তো আমার কাছে মনে হয় কি ওরা যে একটা স্ট্রং ইনস্টিটিউশন দাঁড় করাইছে, ওই স্ট্রং ইনস্টিটিউশন, এবং ওরা যে মডার্নিটিকে ইন্টারনালাইজ করছে, এই যে বাঙালি লেখকদের যে একটা রেনেসা, এটাই আসলে প্রমাণ যে ওরা মডার্নিটিকে ইন্টারনালাইজ করছে। ভারতের এই জায়গায় তারা কিছুটা ইন্টারনালাইজ করছে, এবং ওদের আরবান সাইটগুলোতে ভালো রকম লিগাল রিফরমেশন হয়েছে। ওরা মানবাধিকার বা হিউম্যান রাইটসের ফেভারে থাকা যে স্ট্রাকচারগুলোকে, মোর ইকুয়াল প্রপার্টি রাইট, এগুলো মানে অন্তত লিগালি, ওদের সোশ্যাল এই জিনিসগুলো না থাকলে ওরা লিগালি এগুলোকে ইনকর্পোরেট করছে সোসাইটিতে। সো এটা উই হ্যাভ টু গিভ দেম দ্যাট। এবং ওরা আসলে ইভেন অ্যাকাডেমিয়াতেও, ফিজিক্সেও ওরা অ্যাকচুয়ালি খুবই ওয়েল পারফর্ম করে। এবং দ্য মোস্ট টু হেটেড ইমিগ্রেন্টস আর বাংলাদেশি অ্যান্ড পাকিস্তানি। ওদের মানে আই গেট টু নো এক্সেলেন্ট পাকিস্তানি পিপল, এবং আমার প্রচুর বাঙালি ফ্রেন্ড আছে, ওরা এক্সেলেন্ট পিপল। ইটস ডেফিনেটলি নট এভরিবডি, বাট a large percentage of these people are মানে হেভিলি ম্যাল অ্যাডাপটিভ টু দিস কান্ট্রিজ ইনফ্রাস্ট্রাকচার। ওরা ইমিগ্রেন্ট হিসেবে ওরা খুবই অ্যান্টাই আমেরিকান, এবং আমেরিকানরা এটাতে প্রচণ্ড পেস্ট অফ হয় যে তোমরা এদেশে ইমিগ্রেন্ট হিসেবে আসো, এসে যেটা করো যে তোমরা দেশটাকে পছন্দ করো না, তোমরা এই দেশের এগেনস্টে কথাবার্তা বলা শুরু করো। পাকিস্তানের এটা মানে এটার জন্য নোটোরিয়াস, ওরা আসলে খুবই পপুলার যে ওরা আমেরিকায় ইমিগ্রেন্ট হিসেবে আসে, তারপরে আমেরিকাটা সারাদিন গাইলায়। বাংলাদেশও নোটোরিয়াস ফর দ্যাট। এই দুটো জাতিগোষ্ঠীকে, ইভেন পাকিস্তান অনেক বেশি, বাংলাদেশকে তাও পছন্দ করে আমেরিকানরা, মানে তাও পাকিস্তানিদের চেয়ে একটু বেটার পছন্দ করে পাকিস্তানকে। মানে পাকিস্তানে এটা একদম প্রচণ্ড রকমের নোটোরিয়াস। ওরা এখানে এসে অ্যান্টাই আমেরিকান কথাবার্তা, প্রতিষ্ঠান, ওদের অনেক মুভমেন্ট হয় অ্যান্টাই আমেরিকান। এটা ওরা পছন্দ করে না যে এখানে এসে ইমিগ্রেন্ট হিসেবে আসো তোমরা, এসে হচ্ছে তোমরা এই দেশের এগেনস্টে কথা বলা শুরু করো। অ্যান্ড এটা কিন্তু আসলে একটা নিমখারামি। আপনার মানে আপনার ফ্রি উইল আছে না, আপনার ফ্রি উইল আছে, আপনার ফ্রি চয়েস আছে। ইফ ইউ ডোন্ট লাইক আমেরিকা, ডোন্ট কাম টু দিস কান্ট্রি। ইটস সিম্পল অ্যাজ দ্যাট। আপনাকে সিরিয়াসলি আমার পক্ষ থেকে কোনো রিকোয়েস্ট করা হচ্ছে না, হাতে পায়ে ধরা হচ্ছে না যে আপনাকে আমেরিকাকে পছন্দ করতেই হবে। আপনার ভালো না লাগলে আপনি আসবেন না, সিম্পল। আপনার যে দেশ ভালো লাগে, আপনার যদি কাতার ভালো লাগে, কুয়েত ভালো লাগে, দুবাই ভালো লাগে,
আল্লাহর ভূমি সৌদি আরব ভালো লাগে, আপনারা ওখানে যান, ওখানে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেন। বাট এখানে আইসেন, এখানে এসে করেন কি আপনারা ওই সেন্টিমেন্টগুলো থেকে বের হইতে পারেন না। বের হইতে না পেরে এই দেশকে মানে পুরোপুরি একটা পরে পরে এই জিনিসগুলো যারা আমরা আমেরিকাকে হেট করি না তাদের জন্য এটা সমস্যা হয়ে যায়। তাদের উপরে এরা তো আর আলাদা করে বুঝে না যে এই বাঙালি আর এই বাঙালি এক বাঙালি না। ওরা মনে করে আচ্ছা ওই বাঙালি এটা বলছে তার মানে এই বাঙালিও সেম। অ্যান্ড এটা আমাদের লাইফটাকে খুব হার্ড করে। আমরা মনে হয় যারা ইউএসএটাকে পছন্দ করি, এখানে আসলেই থাকতে চাই, আমাদের সেখানে আসা উচিত। এখানে প্রচুর যে ইয়াহিয়া আমিন কুশল এরা রেগুলার ভিডিও বানাইতেছে যে এখানে দেখলে এখানে গেলে ইমান থাকে না, আমেরিকায় গেলে ইমান থাকে না। যাদের ইমানের এত সমস্যা তারা আমেরিকায় আসে কেন? মানে আমেরিকা কি সিরিয়াসলি আপনারা যদি কেউ একজন আমাকে দেখাতে পারেন যে আমেরিকান গভর্নমেন্ট বা আমেরিকান কেউ বাংলাদেশের কোনো একজন মানুষকে ঠ্যাং ধরে বলছে ভাই তুমি যদি না আসো তাহলে আমাদের দেশ শেষ হয়ে যাবে। হ্যাঁ, ওরা ইমিগ্রেন্ট চায়, আমেরিকা ইজ এ কান্ট্রি অফ ইমিগ্রেন্টস, বাট দে আর নট ফোর্সিং এনিবডি টু ভিজিট দেয়ার অর গো দেয়ার। এরা করবে এখানে যাই ইমান থাকবে না। এটা ইফ ইউ আর রিয়েলি কনসার্ন অ্যাবাউট ইমান, তুমি অ্যাটলিস্ট একটা সফট মুসলিম কান্ট্রিও তো ট্রাই করতে পারো, তুরস্ক বা ইরানের মতো। ওয়াই ডু হ্যাভ টু কাম টু আমেরিকা? তোমাদের এই যে দ্বিচারিতা, তোমরা ইউ ওয়ান্ট দ্য স্টেটাস, তোমরা মানে দুই ঠ্যাঙে খাড়া ইউএস একটা ভিসার জন্য, মানে ইউ ওয়ান্ট দ্য স্টেটাস, বাট ওই দেশে ইন্টিগ্রেট করার যে রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি লাগবে, ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। মানে তোমার মনে হয় যে পুরো ওয়ার্ল্ড রিভলভ অ্যারাউন্ড ইউ অ্যান্ড পুরো ইনস্টিটিউশন, পুরো সিচুয়েশন, পুরো কান্ট্রি, পুরো কালচার তোমাকে কেন্দ্র করে ঘুরতে বাধ্য। স্টপ দ্যাট এন্টাইটেলমেন্ট, লাইক দিস ইজ নট নাইস। এবং তোমার কাছে এটাকে ন্যাশনালিজম মনে হইলো, আউটসাইডাররা কেউ এটাকে এন্টাইটেলমেন্ট এবং বেইমানি এর বাইরে অন্য কিছুভাবে দেখতেছ না। তো আমি জানি আমি কোনখান থেকে কোনখানে গেছি। আমি আসলে শুরু করছিলাম তোসলামান হাসান আসলে বাংলাদেশে আসা উচিত কি উচিত না, সেখান থেকে চলে গেছে ইমিগ্রেন্টদের অবস্থা ইউএসএতে। তো আমার মনে হয় হ্যাঁ, আমি এখন শেষ করব। তো শেষ করার জন্য যে কথাটা বলতেছিলাম যে এই যে বাংলাদেশে উনি আসবে, আমার কাছে মনে হয় যে ওনার থাকাটা প্লেজেন্ট হবে না। কালচার চেঞ্জ হয়ে গেছে, শি উইল নট রেকগনাইজ বাংলাদেশ ফর মোস্ট পার্ট। সে যে রেকগনাইজ করতে পারবে না, আমি জানি না সে মানুষের সঙ্গে কতটুকু সেন্সিটিভ। দেখে তাকে অনেক সেন্সিটিভ মনে হয়। যদি সে আসলেই ওরকম সেন্সিটিভ মানুষ হয়ে থাকে যেটা তাকে দেখে মনে হয়, তাহলে সে মানে এটা তার হার্ট ব্রেক করবে যে সে আর কোনো কিছুকে আগের মতো করে দেখতে পারতেছে না, পাচ্ছে না। আর যাদের সাথে সে সোশ্যালাইজ করবে, আই থিঙ্ক দেয়ার ইজ নো বডি টু রিটার্ন টু। আই নো ইট সাউন্ডস কাইন্ড অফ পেসিমিস্টিক, বাট আমার মনে হয় যে উনি এখানে এসে আইসোলেশনেই পড়ে যাবে। তার চেয়ে ভারতে আসতেছে, এটা ঠিক আছে, ভারতের একটা মানে একটা ভালো অংশের মানুষ। উনি বিজেপি কি আমি আই ডোন্ট গিভ আ ফাক অ্যাবাউট ইট। লাইক ইফ দ্যাট ইজ দ্য প্লেস শি বিলংস অ্যান্ড দ্যাট ইজ দ্য প্লেস শি ফিলস কমফোর্টেবল উইথ, ইটস ওকে। মানুষের রাইট আছে, দে পিপল হ্যাভ দ্য রাইট টু বিলং। আমরা আসলে মানুষ হিসেবে অন্য মানুষের জন্য বিজেপির আইডিওলজি আপনার ভালো না লাগতে পারে, আমার নিজেরও ভালো লাগে না, বাট আমি মানুষ হিসেবে একজন হিউম্যান বিইং হিসেবে আমি এটা আরেকজনের জন্য কামনাও করতে পারি না যে তারা আইসোলেশনে একা ভুগতে ভুগতে মরে যায়। এটা কোনো ভালো মানুষের চাওয়া হইতে পারে। একটা ডিসেন্ট হিউম্যান বিইং উইল নট ওয়ান্ট দ্যাট আপন এনিবডি। এটার জন্য আপনার তাকে খুব পছন্দ করতে হবে না, তার আইডিওলজির সাথে এগ্রি করতে হবে না। এটা যদি তার ফ্রেন্ড সার্কেল হয়, শি ইজ অ্যালাউড টু বিলং, সে ওইখানেই থাকুক। আর আমি পার্সোনালি তার জায়গায় থাকলে যেটা হইতাম, যে দেশে আসে ওই দেশের কালচার, ওই দেশের ল্যাঙ্গুয়েজ এত ভালো মতো শিখে নিতাম যাতে আমার আর কখনো দেশে ফিরতে না হয়। আর আর আই থিঙ্ক ইন সাম ওয়েজ ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্টদের জীবনটা এটাই, লাইক ইউ উইল নট বিলং এনিওয়ার। অ্যান্ড যত সময় যেতে থাকবে দেশের মানুষ এবং দেশকে না তত অপরিচিত অপরিচিত লাগতে থাকে, খুব অচেনা লাগতে থাকে। সব চেনা জিনিসে কেমন জানি ডিফারেন্ট হয়ে যায়। এটা আসলে এই ফিলিংটা যারা বাইরে থাকে দে ক্যান রিলেট। এটা আসলে যারা বাইরে থাকে না, আমি হয়তো বলতেছি আপনারা শুনতেছেন, বাট আমার মনে হয় বাংলাদেশেরও কিছু কিছু মানুষ এটা ফিল করতে পারবে। বাংলাদেশে যারা হচ্ছে গ্রাম থেকে শহরে মাইগ্রেট করে, তাদের কেউ কেউ এটা ফিল করতে পারবে যে তারা ঠিক গ্রামে যখন ফেরত যাচ্ছে। আমার বাবা একেবারে গ্রামের মানুষ, সে গ্রাম থেকে শহরে মাইগ্রেট করছে। এখন সে প্রায় সময় না নস্টালজিয়া ভুগে যে সে তার গ্রামে যাবে, তার আত্মীয়দের সাথে থাকবে। এই নস্টালজিয়ার কথা প্রায় এক্সপ্রেস করে। তারপরে গ্রামে যায়, দুদিন পরে ফোন দেয়, ফোন দিয়ে বলে আর ভাল লাগতেছে না, এখানে ইন্টারনেট কানেকশন নাই, এসি নাই, কিচ্ছু নাই। তো ওইখানে বিষয়টা হয় কি যে
ওইটা আসলে একটা নস্টালজিয়াই থেকে যায়। তখন যখন যায়, যাওয়ার পরে এটা যখন ট্যুরিস্ট মোডে কিছুদিন থাকে ভালো লাগে, তারপরে যখন দেখে যে ঠিক যেই লাইফস্টাইলে সে অভ্যস্ত হয়ে গেছে সেই লাইফস্টাইলটা ওইখানে মানে মানুষজন ওটা প্রোভাইড করতে পারতেছে না, তখন আর ওটা আর আব্বুর ভাল লাগে না। তো তখন আব্বু আবার সুন্দর মতো ঢাকা সিটিতে চলে আসে। তো হি অলসো লিভস ইন আ লিম্বো। আমার মনে হয় আমার বাবার ব্যাপারটা অনেকটাই সে লিম্বোতে থাকে। সে পুরোপুরি আরবানাইজ না, আবার পুরোপুরি সে মানে রুরালও না, মানে মাঝামাঝি হয়ে গেছে আর কি। অ্যান্ড আমিও আই এম গোয়িং থ্রু দ্যাট ট্রানজিশন টু। আবার সেকেন্ড জেনারেশনে যে এটা ফিক্স হয়ে যায়। যেমন আমার ক্ষেত্রে, আব্বুর ক্ষেত্রে এই ট্রানজিশনটা ছিল, গ্রাম থেকে শহরে আসে, সে পুরোপুরি শহরে হইতে পারে নাই, আবার পুরোপুরি গ্রামে ফেরত যেতে পারে নাই। হি ওয়াজ অলওয়েজ ইন আ লিম্বো। আমার ক্ষেত্রে আবার ওই শহরের ক্রাইসিসটা সলভ হয়ে গেছে। আমি তো জন্মাইছি ঢাকাতে, তো ওটা সমস্যা হয় নাই। আবার আমি এখানে যখন আসি তখন আমি না পুরোপুরি হইতে পারছি আমেরিকান, না হইতে পারছি বাংলাদেশি। তো আই এম ইন আ লিম্বো। হয়তো আমার যদি কোনো বাচ্চা কাচ্চা হয়, সেকেন্ড জেনারেশন এই প্রবলেম আবার সলভ হয়ে যাবে। বাট ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্টদের এই ক্রাইসিসটা মানে এটা উবিকুইটাস, ইটস এভরিওয়্যার, অ্যান্ড এটা এটা ইনএভিটেবল, এটা হইতেই হবে। মানে এটা কষ্টের আমি জানি, বাট আই থিঙ্ক অ্যাজ লং অ্যাজ উই ক্যান অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি ক্যান হার্ট আস লেস। তো আমি কৃষ্ণ মোহাম্মদ বলেছেন পশ্চিম বাংলায় আপাতত থাকতে পারবে নিজের মতো, বাংলাদেশে ততটা পারবে না। হ্যাঁ, আমার তাই মনে হয়। মানে শি উইল গেট সাম গুড পিপল ইন ওয়েস্ট বেঙ্গল, এটা আমার নিজেরও তাই মনে হয়। যাই হোক, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, যারা যারা আমার সাথে লাইভে ছিলেন, থ্যাংকস ফর জয়নিং মি। আমি এখন ডাউনটাউনে যাব। আমাকে আজকে ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বলল যে ডাউনটাউনে খুব ভালো ভালো খাবারের দোকান আছে, একটা দোকান আছে যে স্পেগেটি খুব ভালো বানায়। তো আমি এখন যাবো, এখানে যে একটু স্পেগেটি খাবো। আমার সাথে জয়েন করার জন্য থ্যাংকস। সবাই ভালো থাকবেন, বাই বাই।